আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। আমরা কথা বলছি বাংলাদেশের খাদ্য সম্পদ নিয়ে, যার প্রথম অংশে আমরা আলোচনা করব ধান নিয়ে। ধান নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং একই সঙ্গে নওগাঁ থেকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন উদ্যোক্তা ইফতেখারুল ইসলাম স্টালিন। আপনাদেরকে স্বাগতম আমাদের আয়োজনে। প্রথমে আমি যদি স্টালিন সাহেব আপনার কাছে আসি, যে আপনি আসলে উদ্যোক্তা হিসাবে আপনার যে জার্নিটা বা আপনি কিভাবে উদ্যোক্তা হয়ে উঠলেন সেটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। আমি যখন প্রথম স্যার রাজশাহীতে ছিলেন, আমি যখন রাজশাহীতে গেলাম নতুন ধানের বীজ নিতে, তো তার এত পজিটিভ মনোভাব আর এত তার হেল্পফুল যে আচরণ আমাকে আসলে খুবই অনুপ্রাণিত করেছে। তারপর থেকে রাজশাহীর সঙ্গে বরাবরই যোগাযোগ করে চলেছি এবং তাদের যত ট্রেনিং, আমি অনেকগুলো ট্রেনিং তাদের পেয়েছি। কৃষকের সঙ্গে কাজ করতে আমি আসলে এখন বেশ আনন্দই বোধ করি আর কি, যার কারণে ওই জায়গা ছেড়ে আর আমি বের হতে পারিনি। খুশির জায়গা আর কি, ভালো লাগার জায়গা। ধরে আপনি আসলে এটা মোটামুটি প্রায় 15 বছর। আমি যদি এখানে একটু বলি, কারণ আসলে মানে ধানের ফলনের জন্য যদি বলি, বীজ অনস্বীকার্য। কথায় আছে কিন্তু ভালো বীজে ভালো ফসল। বীজ ছাড়া কিন্তু আমরা ফসল কল্পনাই করতে পারি না। আর আমাদের সরকারি পর্যায়ে থেকে কিন্তু বিএডিসি একমাত্র প্রতিষ্ঠান যেটা সরকারি পর্যায় থেকে বীজ সরবরাহ করে থাকে। প্রতিষ্ঠান হিসাবে বিএডিসির একক সক্ষমতা নাই কিন্তু যে মানে কৃষকদের মানসম্মত বীজ সরবরাহ করার। সেই আঙ্গিকে বিভিন্ন ধরনের উদ্যোক্তা, বিশেষ করে বীজ উৎপাদনকারী উদ্যোক্তা সরকারি বেসরকারি পর্যায়ে অনেক গড়ে উঠছে। উনি তো যাই হোক, আমি কোনো এক সময় আঞ্চলিক কার্যালয় রাজশাহীর সিএস এবং প্রধানের দায়িত্ব পালন করার সময় উনি আসলেন। সে প্রায় 15 বছর আগে, যিনি উনি বলেছেন, যথার্থই বলেছেন। মানে যে আমি আগেই কিন্তু বলেছি যে মানে আমাদের যে সহযোগিতা, আমাদের হলো যে উপকরণ হিসেবে আমরা বীজ দিতে পারি, প্রযুক্তিগত যে জ্ঞান সেগুলো দিতে পারি। তো সেটা আমরা সরবরাহ করেছি। তাকে ভালো জাতের নতুন ধানের জাতের বীজ দিয়েছি, তারও আগ্রহ ছিল। সেখান থেকে তাকে দিয়েছি প্রযুক্তিগত আমাদের যে বিভিন্ন প্রশিক্ষণ, যেটা ধান উৎপাদনের সাথে সরাসরি জড়িত, বীজ উৎপাদন, ভালো বীজ উৎপাদনের সাথে জড়িত, সেই প্রশিক্ষণগুলো দিয়েছি। আমরা সরজমিনে অনেক সময় ওনার প্রয়োজনের নিরিখে আমরা ওনার মাঠ সরজমিন পরিদর্শন করেছি এবং অনেক সময় ওনার উৎপাদিত বীজ কিন্তু কৃষকের চাহিদার নিরিখে আমরা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত টাকায় কিনেও নিয়ে এসেছি, যেটা কারণ ওনার যথেষ্ট সংরক্ষণাগার নেই। আমরা সেগুলো কিনে এনে কিন্তু আমাদের সংরক্ষণাগারে সংরক্ষণ করে পরবর্তীতে কৃষককেও দিয়েছি। তবে ওনার এক্ষেত্রে ওনার উদ্যোক্তা হওয়ার পিছনে আমি যেটা মনে করব, ওনার আগ্রহটাই কিন্তু সর্বাগ্রে কাজ করেছে এবং কৃষকের জন্য কিছু করতে পারার যে ওনার যে স্পিরিট, যে মানসিকতা, সেটা তাকে এই উদ্যোক্তা আজকের এই পর্যায়ে নিয়ে আসতে প্রধান ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। ডক্টর রফিকুল ইসলামের কাছ থেকে যেটা জানতে পারলাম যে বীজ নিয়ে আপনার আলাদা কাজ আছে এবং উন্নত বীজ উৎপাদন সংরক্ষণ এই কেন্দ্রিক আপনার কাজ আছে। তো এই কাজগুলো আপনি আসলে কিভাবে কি চিন্তা করছেন, এবং বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে উন্নত জাতের ধান উৎপাদনের জন্য উন্নত বীজ এবং সেগুলো উৎপাদন সংরক্ষণ এই কেন্দ্রিক আসলে আপনি কিভাবে কাজ করছেন এখন? এখানে আমরা যেটা, আমার মতো যারা উদ্যোক্তা আছে তারা যেটা উৎপাদন করে, আমি মনে করি এর চাইতে আরও বেশি ভালো হতো যদি আমার প্রত্যেকটা কৃষক তার বীজ সে নিজে সংরক্ষণ করতে পারত। আমি কিন্তু উপজেলাতে অনেক প্রোগ্রাম হয়, উপজেলা অফিস থেকে আমাকে ডাকে, আমি কিন্তু এই কথাটাই তাদেরকে বলি যে তোমরা তোমাদের বীজটা রাখো। ভালো বীজ উৎপাদনের জন্য আরও আমার মনে হয় আরও উপজেলা লেভেলে আরও প্রশিক্ষণ দরকার কৃষকদের জন্য। ভালো বীজ হলেই আপনার ভালো ফলন হবে। কৃষক হিসেবে ওখানে থাকার পরে যেটা ফিল করেছি, তাতে আমার মনে হয় প্রোডাকশান আমাদের আরও 30% প্রোডাকশান বাড়বে। সেটা হচ্ছে কেমন, স্যারের সঙ্গে এটা আমার আলোচনা হয়নি কোনো সময়। আমরা এখন মূলত 2টা সর্বোচ্চ 3টা ফসল নেই, আউশ, আমন, বোরো। এখন আপনার আউশে সময় লাগে আমার 100 থেকে 110 দিন, আমনে 120 থেকে 130 দিন, বোরোতে 140 দিন। কিন্তু এটাতে কিন্তু আমার বছর শেষ হয়ে কিন্তু দিন বেশি হয়ে যাচ্ছে। আমি যদি বীজতলাটা আমার অন্য জায়গায় করতে পারি, তাহলে আমার আউশের বীজতলাতে আমি 30 ডেজ পাবো, বোরোর বীজতলা 30 ডেজ পাবো, আর বোরোর বীজতলাতে আমি মোটামুটি 50 ডেজ পাবো। এই টাইমটা যদি আসে আমার, তাহলে 100 ডেজ এখানে আসতেছে। এখান থেকে যদি আমি 10 ডেজ বাদ দিই, তাহলে 90 ডেজে আমি একটা রবি শস্য নিতে পারবো। মানে আমি 4 টাইম ক্রপস নিতে পারবো। আমি যদি এই বীজতলাটা কৃষকের জমিতে না করে আমি ইনহাউস যদি করতে পারি, 25 ডেজের চারা আমি জমিতে নিব, এটা যদি আমার ইনহাউস হয় তাহলে আমি 25 ডেজে নিতে পারবো। আর যখন আমি মাঠে যাব তখন আপনার রোদ আছে, শীত আছে, কোল্ড ইঞ্জুরি আছে, এতে আমার বীজতলা নষ্ট হয়। এটা কিন্তু সম্ভব হয় না। আর চারার বয়স যখন আপনার বেশি হয় তখন কিন্তু
আমার প্রোডাকশন কম হবে। আর আমি যদি সঠিক সময় চারাটা আমার জমিতে নিতে পারি তাহলে আমার প্রোডাকশন এখানে বেশি হবে। আরেকটা জিনিস হবে, আমি যখন বীজটা ইনহাউস করব চারাটা, তখন কি হবে, আমার এখন যেমন বড়োতে ফিল্ডে স্যারেরা যেটা পরামর্শ দেয় 4 কেজি বীজ, ফিল্ডে বাস্তবতায় যায় কৃষক ব্যবহার করে 10 থেকে 12 কেজি বীজ বড়োতে, সেটা আমার 1.5 থেকে 2 কেজি বীজে হবে। এবং জমি লাগানো যেটা সেটা হবে আমার মেশিনে জমি আমি লাগালাম, চারা তৈরি করলাম, ধান কাটলাম, ওকে। কিন্তু এখানে আরেকটা জায়গা আছে গ্যাপ, সেটা হচ্ছে ধান কাটার পরে কৃষক যাতে ধানটা ড্রাই করতে পারে। কৃষক যদি ধান ড্রাই করতে না পারে, আপনি একদিনে সব ধান কেটে ফেললেন, মাঠ থেকে উঠে গেল ধান, আপনি ড্রাই করতে পারলেন না, তখন কি হবে, আপনি মার্কেটে সেল করবেন, তখন মার্কেট ফ্লপ করবে, নিচে নামবে। পরের দিন আপনি যখন ওই চাউলটা কিনতে যাবেন, হাই দামে কিনা লাগবে, কারণ ধানটা অন্য কারো কাছে চলে গেছে, আপনার কাছে নাই, কৃষকের কাছে নাই। আমার হিসেবে এটা রীতিমতো এখানে ড্রাই করার এবং স্টকের ব্যবস্থা থাকা দরকার। এটা যদি থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশের জীবনে চাউলের ঘাটতি হবে না। কারণ কি, যখন আপনি স্টক হয়ে গেল, আপনার যদি এটার প্রপার ম্যানেজমেন্ট ডাটাবেস থাকে, আপনি বলতে পারবেন আপনার কতটুকু প্রোডাকশন হয়েছে, কতটুকু আছে, কতটুকু নাই। এটা আপনি বলতে পারলে আপনার কখনো বাজারে চাউলের সংকট হবে না, আমার কাছে এটা মনে হয়। ডক্টর রফিকুল ইসলামের কাছে আসে, ওনার কাছ থেকে আমরা জানলাম যে ঘরে বা ইনহাউস বীজতলা করে সেখান থেকে নিয়ে যদি কাজ করা হয়, সেক্ষেত্রে প্রোডাকশনের যে টাইম সেটা কমে আসছে। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা কি আপনি মনে করেন কিনা এটা সম্ভব, বা আসলে এটা এখন চালু করার সময় হয়েছে? না, এটা আমাদের কিছু কিছু পর্যায়ে চেষ্টা করা যেতে পারে। অবশ্যই উনি যেটা বললেন, কন্ট্রোল পরিবেশে, কন্ট্রোল কন্ডিশনে যদি করতে পারি, সেখানে আমি রোগ নিয়ন্ত্রণ করতে পারবো, পোকা নিয়ন্ত্রণ করতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু আমরা কন্ট্রোল পরিবেশে যেভাবে ইনশিওর করতে পারবো, খোলা মাঠে কিন্তু আমাদের জন্য সেটা একটু ডিফিকাল্ট। তো সেটা করতে পারলে তো ভালো। তবে আমাদের একবারে তো আমরা সকল কিছু পারবো না, আমাদের চেষ্টা করতে হবে। এবং উনি তো যথার্থই বলেছেন যে ধান ফলনের জন্য কিন্তু চারার বয়স অন্যতম একটা গুরুত্বপূর্ণ। তা আমরা মনে করি যে আউশ এবং আমন মৌসুমে চাষাবাদ করবার জন্য কৃষকরা অবশ্যই 20 দিনের চারা ব্যবহার করতে হবে, এবং বড় মৌসুমে সেটা হয়তো 40 দিন পর্যন্ত হতে পারে। এই চারার বয়সের উপর কিন্তু ফলনটা অনেকাংশে নির্ভরশীল। আমরা যদি ধানের জীবনকালটা ভাগ করি, প্রথম হলো বৃদ্ধিকাল, তারপরে প্রজননকাল, রাইপিনিং কাল। তো যদি চারার বয়সটা বেশি চলে যায়, তাহলে কিন্তু আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৃদ্ধিকালটা কমে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটা আমরা পাবো না। তো সেইটা যদি আমরা আমাদের হয়তো এই জাতীয় ওনার স্ট্যালিনের মতো যদি উদ্যোক্তা তৈরি হয়, তাদের থেকে যদি এই বয়সটা রেইজ হয় এবং ধীরে ধীরে অবশ্যই সম্প্রসারণ করবে, কারণ আমাদের কৃষি, আমাদের ধান উৎপাদন প্রযুক্তির দিকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই কোনো না কোনো জায়গায় আমরা যে স্টার্ট করতে পারলে একটা হয়তো ভালো পর্যায়ে, শতভাগ না পারলে আমরা একটা ভালো পর্যায়ে পৌঁছতে পারবো বলে আমি আশা করি। আমি যদি আপনার কাছে আসি, যে আবারও আপনি অনেকদিন ধরেই তো কাজ করছেন, তো যেই কনসার্নটা বারবার আমাদের কাছে আসে যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, হ্যাঁ, বা বন্যা, বিভিন্ন সময় আমরা কিছুক্ষণ আগে রফিকুল ইসলাম সাহেবের কাছ থেকে জানলাম যে বিভিন্ন প্রজাতির ধান রয়েছে যারা আসলে সার্ভাইভ করে যেতে পারে, কিন্তু এর বাইরেও আসলে আমরা দেখছি যে প্রচুর ধান অনেক সময় আসলে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের। তো এগুলো থেকে আসলে উত্তরণের উপায় কি বিবেচনা করছেন আপনারা যেহেতু মাঠ পর্যায়েও কাজ করার অভিজ্ঞতাটা রয়েছে? এটা নষ্ট হয়ে যাচ্ছে ধান বলতে স্যার যেটা বলছেন, যে বা আমি যেটা জানি, তাদের ব্রির অনেকগুলো জাত আছে, খরা সহনশীল বা বন্যা সহনশীল, এটা তো চাষাবাদ করবে। আর যেটা নষ্ট হয়ে যাচ্ছে বলছেন বন্যাতে, আমার নওগাঁতে প্রচুর ধান নষ্ট। এই ধানটা যদি প্রত্যেকটা উপজেলায় বা প্রত্যেকটা ইউনিয়নে যদি আমাদের ড্রায়ারের ব্যবস্থা থাকতো, কৃষক ধানটা কাটলো, ভিজা ধান, অসুবিধা নেই, ওকে, আপনি ড্রায়ারে দিবেন, ধান আপনার শুকান বের হয়ে চলে আসলো, প্যাকেট হয়ে গেল। কৃষক কষ্ট করে হলেও তার ধানটা জমি থেকে উঠায় নিয়ে আসবে, কিন্তু উঠায় নিয়ে আসার পর তো তার তো শান্তি নাই, বৃষ্টি তো আছে, বৃষ্টি তো তাকে ছাড়ছে না, সে যে ড্রাই করবে তার সেই সুযোগ নাই। কিন্তু এটা যদি ড্রায়ারের ব্যবস্থা থাকতো, আমার কাছে মনে হয় সরকারিভাবে এককভাবে না হলেও যদি পার্টনার কৃষক সরকার পার্টনার প্রকল্পের মাধ্যমেও যদি এটা করা যায়, এটা আমার মনে হয় খুবই কৃষকের জন্য খুবই পাবলিক প্রাইভেট এইভাবে করা গেলে খুবই কোলাবোরেশন কৃষকের জন্য উপকার হবে। না, এটা যেমন আমরা পাট নিয়ে যখন কাজ করছিলাম তখন দেখলাম যে পাট তো এখন আসলে
মাঝখানে অনেক দিন ধরেই পাটের আসলে কোনো তেমন কার্যক্রম ছিল না, এখন বেসরকারি উদ্যোগে আসলে পাটকে আবার বহির্বিশ্বে পরিচিত করানো হচ্ছে, কাজ করানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা যে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে আসলে কৃষকদেরকে, যে উনি যেটা বললেন যে ভেজা ধান যদি তিনি আনেন সেটা ড্রাই করার ব্যবস্থা করাটা, এটা এখন প্রাইভেট কারোর সঙ্গে কোলাবোরেট করে বড় বড় অনেকেই এখন কাজ করছে কোম্পানিগুলো, তাদের সঙ্গে সরকার যদি পার্টনারশিপে কাজ করে এরকম কোনো উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা? আমাদের যে উৎপাদনের কিন্তু একটা বড় অংশ যে লস হয়, যেটাকে আমরা পোস্ট হারভেস্ট লস বলি আর কি, পোস্ট হারভেস্টের লস, এটা আমাদের প্রযুক্তিগত জ্ঞান না থাকা এবং আমাদের প্রযুক্তির যথেষ্ট সরবরাহ না থাকার কারণে কিন্তু এই লসটা হয়। অবশ্যই আমাদের খাদ্য উৎপাদন একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে হলে পোস্ট হারভেস্ট লসটাকে আমাদের মিনিমাইজ করতে হবে, অর্থাৎ কমাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যদি আমাদের যে ইমপ্লিমেন্ট বেসড আমাদের যে হারভেস্টার দিয়ে যদি আমরা ধান কর্তন করতে পারি, তাহলে কিন্তু অনায়াসেই আমরা আমাদের খরচ কমিয়ে আমরা সংগ্রহ করতে পারি। তারপরে সেটা যদি আমাদের ডায়ার কিছু কিছু ব্যক্তিগত পর্যায়ে, প্রাইভেট পর্যায়ে, ইভেন সরকারি পর্যায়েও কিন্তু চলমান আছে, তবে এটা আমাদের চাহিদার তুলনায় যথেষ্ট নয় কিন্তু। তো এইটা আমাদের সামনের দিনে আমাদের সরকারের পরিকল্পনা আছে তার কৃষি নীতির মধ্যে, এবং 50 ইয়ার যে পার্সপেক্টিভ প্ল্যান যেটা হতে যাচ্ছে মন্ত্রণালয়ের মধ্যে, সেখানে কিন্তু মেকানাইজেশনের একটা অন্যতম হাব চিন্তাভাবনা করা হচ্ছে। সেখানে মেকানাইজেশনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে, এবং এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি পর্যায়ে যৌথভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু সেটা ফুটফুলি আমরা করতে পারবো। সেখান থেকে কিন্তু একটা ভালো অর্জন আমরা করতে পারবো বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। আপনি তো বললেন যে আপনি অনেকদিন ধরে কাজ করে আসছেন, তো আসলে সরকারিভাবে কি কি সহযোগিতা আসলে মাঠ পর্যায়ে কৃষকদের দেয়া হচ্ছে বা আপনারা পাচ্ছেন? সরকারিভাবে যেই সহযোগিতাগুলো দেওয়া হয়, মাঝে মধ্যে সরকারি ট্রেনিং দেয়, সরকার কিছু বীজ দেয়, কিছু সার দেয়, কিন্তু এটা আসলে পর্যাপ্ত নয়। আপনি যখন নিজে থেকে জানবেন যে বা আমাকে এটা করতে হবে নিজের থেকে, তখন কিন্তু এটা যত ইফেক্টিভ হবে, আপনি আমাকে দিয়ে দিলেন এটা করো, সেটা কিন্তু ততটুকু ইফেক্টিভ হবে না আমি যতক্ষণ না নিজে মনে করব। কাজে আমি মনে করি তাদেরকে আরও ট্রেনিং দেওয়া দরকার কৃষককে আরও। উনি যেটা বললেন যে মানে সরকার থেকে তো আপনারা সার বীজ বিভিন্ন সময় দিচ্ছেন আসলে, তো এখানে যে মিসইউজ হওয়ার যে চান্স আছে সেটা কি আপনারা মনিটর করছেন কিনা, যে একজন হয়তো সার বীজ নিল কিন্তু সে আসলে এটা নিয়ে ইউজ করলো না, তো এই মনিটরিং এর কোনো ব্যবস্থা আছে কি? তবে মেইনলি আমি তো ধান গবেষণা ইনস্টিটিউটের লোক, আমরা এই প্রবণতার সাথে আমরা আসলে জড়িত নয়। সরকারের অন্য সংস্থাগুলো যেমন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারাই তো আসলে কৃষির মেইন স্টেক হোল্ডার, তারা এই বিষয়গুলো নিয়ে করে। আমাদের যে কৃষি উন্নয়ন কর্পোরেশন আছে তারা প্রণোদনার সাথে যে কৃষকের যে উপকরণ, বিশেষত বীজ সার তারা সরবরাহ করে থাকে। সুতরাং এইটার কিন্তু তারাই আমার চেয়ে ভালো বলতে পারবে। আমরা যেহেতু গবেষণামূলক কর্মকাণ্ড করি, আমাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের আওতায় আমরা অনেক সময় কৃষকদের প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতা, যে প্রশিক্ষণ দিই, অনেক সময় আমরা তাদেরকে সহায়তামূলক বীজ দিই, আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনী দিই এবং প্রদর্শনীর সাথে বিভিন্ন উপকরণও দিই। সেই বিষয়গুলো আমরা চেষ্টা করি যথাযথভাবে যথাসময়ে যত স্থানে এনশিওর করবার জন্য, যেটা আমাদের মাধ্যমে আমরা করে থাকি আর কি। অনেকেই এখন ইচ্ছা রাখে যে সে উদ্যোক্তা হবে বা তার হয়তো বাড়িতে পতিত জমি অনেক পড়ে আছে, সে সেগুলোকে আসলে প্রস্তুত করে ধান চাষ করতে চাচ্ছে এবং নিজের একটা এক্সট্রা আর্নিং সোর্স হিসেবে আনতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রদের মধ্যে এই টেন্ডেন্সি আমি দেখি যে তারা অনেকে হয়তো গ্রামে ফিরে খামার করছে বা চাষাবাদের দিকে ঝুঁকছে আধুনিক প্রযুক্তির। তো তারা আসলে কিভাবে উদ্যোক্তা হয়ে উঠতে পারে? আপনি তো অনেক দিনের আপনার যে অভিজ্ঞতা। আমি আমাকে দিয়েই জানি, যখন আমি গেলাম তখন তো আমাকে মানে অনেকে অনেক কথাই পড়ছে, ফ্যামিলি সাপোর্টও অনেক সময় হয়তো ছিল না, কিন্তু আমি আমার জায়গা থেকে, আমার ভালোবাসা থেকে আমি কাজগুলো করছি। নিজের উপরেই নির্ভর করবে, কেউ কিছু বললে আপনাকে সেটা ধরে রাখা যাবে, মনে করে সেখান থেকে সরে আসা যাবে না। আপনি আপনার কাজটা ভালোবাসার থেকে করলেই আপনি সাকসেস হবেন। আপনার যদি কাজের প্রতি ভালোবাসা না থাকে, সেখানে আপনি মানে সাকসেস হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় নাই। উদ্যোক্তাদের নিয়ে তো আপনি বললেন যে আপনাদের কাজ আছে, আপনাদের চেষ্টা আছে, এবং আপনি নিজেও ওনার সঙ্গে, উনি যখন উদ্যোক্তা হিসেবে জার্নি শুরু করেন তখন আপনি ছিলেন। তো এরকম আসলে আমরা প্রতি বছর বা নিয়মিতভাবে আমরা কি পরিমাণ উদ্যোক্তা পাচ্ছি আসলে নতুন করে যারা কাজ করতে আগ্রহী আপনাদের চোখে? স্ট্যালিন যথার্থই বলেছেন, এটা কিন্তু যে কোনো একটা বিষয় ওন করতে হবে। উদ্যোক্তা হওয়ার পিছনে আমি মনে করি তাকে ওই বিষয়টা সম্পর্কে তাকে ওন করতে হবে। বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসবে, পারিবারিক প্রতিবন্ধকতা আসবে, সামাজিক প্রতিবন্ধকতা আসবে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসে। প্রতিবন্ধকতা ওভারকাম করে কিন্তু আমাকে
সেই 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 স্টেজে যেতে হবে। সেটার জন্য আমি মনে করি তাকে ওই জিনিসটা যে বিষয়ে সে তার আগ্রহ থাকবে, যেমন কেউ যদি বীজ উৎপাদন করে কিংবা অন্য ইমপ্লিমেন্টেশন অর্থাৎ কৃষি যন্ত্রপাতির দিকে যায়, তাহলে তাকে কিন্তু ওই জিনিসটাকে আগে বিশ্বাস করতে হবে, না আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সে যদি নেয় তাহলে তার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে গেলে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষির কিন্তু আমি মনে করি কৃষি একমাত্র প্রতিষ্ঠান, কৃষি একমাত্র ডিপার্টমেন্ট যে প্রতিষ্ঠানে কিন্তু বিনিময় ছাড়া সেবা পাওয়া যায়। তো সুতরাং সেটা ধান গবেষণা হোক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হোক কিংবা কৃষির অন্য যে কোনো সংস্থায় গেলেই উদ্যোক্ত হওয়ার জন্য যে প্রাথমিক যে সে পরামর্শগত জ্ঞান, ধারণাগত জ্ঞান, প্রযুক্তিগত জ্ঞান সেটা কিন্তু দিবে। তারপরেও কিন্তু তার আরও অন্য সাপোর্ট দরকার আছে, যেমন প্রথমত হয়তো কারিগরি টেকনিক্যাল সাপোর্ট সেটা আমি দিলাম, তারপর আর্থিক সাপোর্ট দরকার আছে, সেই বিষয়গুলো হয়তো সরকারের অন্য একটা সংস্থা দেখবে। তবে আমি মনে করি এখন কিন্তু কেউ যদি উদ্যোক্তা হতে চায় সেই ক্ষেত্রে মানে সাপোর্ট যেটা সহযোগিতা, সরকারি যে সহযোগিতা, আমি মনে করি যে মোটামুটি একটা ভালো পর্যায়ে এখন আছে। কেউ যদি সেটা হতে চায় সেক্ষেত্রে কিন্তু সেটাই তার ইচ্ছাশক্তির উপর এটা অনেকাংশেই নির্ভর বলে আমি মনে করি আর কি। আমি যদি আধুনিক প্রযুক্তির বিষয়টাতে আসি, যে মাঠ পর্যায়ে কৃষকরা আসলে ধান চারা রোপণ থেকে শুরু করে একদম কেটে ঘরে তোলা পর্যন্ত আধুনিক প্রযুক্তির ব্যবহারটা আসলে কিরকম হচ্ছে, নাকি যে ট্রেডিশনাল স্টাইল ছিল সেভাবেই কাজ করছেন তারা? মাঠ পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে চাষ আধুনিক পর্যায়ে আসছে, এটার কোনো না বলার কোনো সুযোগ নাই। চারা রোপণ এটা আধুনিক পর্যায়ে এখনও আসেনি। বীজতলা তৈরি এটা আমি যেটা আশা করতেছি বা যেটা আমি স্বপ্ন দেখতেছি যে ওরকম হবে না, সেটা হয়নি। কিন্তু এখন কৃষক অনেকটা সচেতন বলতে শীতের সময় বিশেষ করে বড় মৌসুমে শীতে প্রচুর চারা নষ্ট হয়। তো এখন দেখি কৃষক অনেক সচেতন। আপনার চারার যখনই কুয়াশা দেখে তখনই পলিপেপার দিয়ে সমস্ত চারা ঢেকে ফেলে, যে ঢেকতে পারলো না সে পানি স্প্রে দিয়ে দেয়। মানে এই জায়গাতে কৃষক অনেকটা সচেতন। আবার সার এখানেও সচেতন, কীটনাশক এখানেও কৃষক অনেকটাই সচেতন। আগে যেমন আমরা দেখছি, আমি যখন ছোট তখনও দেখছি, আমি যখন শুরু করি তখনও দেখছি মাঠকে মাঠ বিশেষ করে বিপিএইচ পুড়ে সাদা হয়ে গেছে। আপনি দূর থেকে দেখলে মনে হবে যে কিছু নাই মাঠে, খড় ছাড়া কিছু নাই, খড়টাও সেই গরুও খায় না এমন অবস্থা। কিন্তু এটা আমি বিগত যদি 10 বছর দেখি তার মধ্যে এই ঘটনা আর ঘটেনি, এবং আমি তো দেখতেছি যে কৃষক অনেক সচেতন। ধান সংরক্ষণের ক্ষেত্রে আসলে কৃষক কি আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারছে কিনা? না, এটা তো হয়নি। আমি যখন হারভেস্টার দিয়ে ধান কাটবো, একদিনে আমি ধান কাটবো মোটামুটি ধরেন 30 বিঘা জমির। তো একটা কৃষকের 30 বিঘা থাকলে সে কিন্তু একদিনে কাটা শেষ, তাকে ধান বেচা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওই ধান সেই শুকাইতে পারে আর স্টকে নিতে পারে, তাহলে কৃষক সাকসেস। আমি মনে করি আমাদের দেশ সাকসেস। আমার ডাটাবেস থাকে, আমার কি পরিমাণ প্রোডাকশন হয়েছে, কি পরিমাণ স্টকে আছে, আমি এটা যেদিন বলতে পারবো সেদিন মার্কেটে চাউলের দাম অন্তত ফ্লাকচুয়েট করবে না। 3 টাকার জিনিস 6 টাকা হবে না, 6 টাকার জিনিস 9 টাকা হবে না। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আপনার কারো কিছু করার নাই, আপনি তো বলতে পারেন না, আপনি তো জানেন না যে আপনার কাছে কি আছে। প্রযুক্তিগত যে বিষয়গুলো ব্যবহারের দিক থেকে কৃষক কিন্তু মানে পুরোপুরি যে আগাইছে বিষয়টা এরকম না, কিন্তু কৃষক কিন্তু অনেক আগায় গেছে, যেটা স্ট্যালিন ইতিমধ্যেই বলছেন। আর কারণ আমি তো দেখেছি আমার চাকরি জীবন 27 বছর চলমান, আমি প্রায় 20 বছরের মতো দেশের বিভিন্ন অঞ্চলে মানে সেবা দিয়েছি। সেখানে দেখেছি কৃষক কিন্তু যেমন মানে ভালো ধানের জন্য আমার দরকার ভালো বীজ, 5 কেজি বীজের জন্য কৃষক কিন্তু 500 টাকা খরচ করে আসতে কৃপণতা করেনি। সারের ব্যবহার, বীজের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, বিভিন্ন ধরনের প্রযুক্তিগত ধারণা নেওয়ার যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। তারপরে সকল ক্ষেত্রে যে সমভাবে হয়েছে বিষয়টা তা না, এখানে আরও সুযোগ আছে। সেইখানেই তো গ্যাপ। এই গ্যাপটা যদি আমরা যত তাড়াতাড়ি ব্রিজিং করতে পারবো, মিটাতে পারবো, সামনের দিনে আমাদের কৃষকরে যত এই প্রযুক্তিগত ধারণা দিতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো। তবে আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান, সামনে হয়তো আর আমরা সুফল পেতেই থাকবো। আমরা এখন যদি বলি যে মানে ধান উৎপাদনে তো একটু আগে আমরা জানলাম স্যারের কাছ থেকে যে বাংলাদেশ এখন বিশ্বে 3য়, এবং মাথাপিছু প্রতিটা জমিতে তারা ধানের উৎপাদন আরো বৃদ্ধি করার চেষ্টা করছে। তো এখন যদি আমরা বলি যে আসলে প্রতি বিঘা জমিতে এখন ধানের উৎপাদনের হার কিরকম, এটা আসলে বাড়ানো সম্ভব কিনা? আমি যখন ডিউ টাইমে চারাটা নিতে পারবো, আমার প্রতি বিঘায় আউশ আমন বড় আমি 3টাতেই 15 থেকে 20% প্রোডাকশন বেশি হবে। প্রতি বিঘা এখন উৎপাদনের পরিমাণ কিরকম? এখন ধরেন আপনার বড়তে প্রতি বিঘায় এভারেজ ধরলে আপনি 25 মণ, 22 থেকে 25 মণ এভারেজ, আমনে 18 থেকে 20, আউশে ওইরকমই 18 থেকে 20।
এটা আপনারা বলছেন যে 15 থেকে 20% বাড়ানো সম্ভব সম্ভব। যদি এই চেষ্টাটা জারি থাকে। আপনি যদি ওই জায়গাতে আমরা যদি যেতে পারি, শুধু এটা দিয়ে বাড়ানো সম্ভব। তারপর তো ব্রিড নতুন নতুন জাত তো আসতেছে, যেমন এইবার আমি নতুন জাত একটা 108 করেছিলাম, আমার শুকনো হয়েছে 27 মণ 1 বিঘাতে। এটা আর একটু ভালো হবে। এবার এটা তো আমার প্রথমবার চাষ, এবার একটু সমস্যা হয়েছিল, মাঝখান দিয়ে শিলা বৃষ্টি হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি, না হলে হয়তো আরেকটু সার, আমার মনে হয় আরেকটু সার বেশি দেওয়া লাগতো। তাহলে আমার যে ধান এবং যে শীষ আমি দেখেছি তাতে আমার খুবই বিশ্বাস এটা 30 মণ ছাড়াই যাবে। ধানের যে যথাযথ চাষের কথা বলছেন, যদি বিঘা প্রতি আমরা ওই পরিমাণ উৎপন্ন করতে পারি, সেই ক্ষেত্রে কি এখন যে দামে আমরা চাল কিনছি সেটা থেকে কতটুকু কমে আসতে পারে বলে আপনার ধারণা? আপনি যখন একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে বানাচ্ছেন তখন তার সমস্ত কস্ট হিসাব করার পর, প্রফিট হিসাব করার পরে আপনি মার্কেটে দিচ্ছেন। তাহলে আপনি কৃষকের একটা প্রোডাক্ট, তার শ্রম আছে, তার আপনার প্রোডাকশন কস্ট আছে, তার প্রফিট আছে, সেটা আপনি ওই ভ্যালুটা অ্যাড করে তাকে বাজারে দিবেন না কেন? আমি চাই না যে কৃষকের একটা প্রোডাক্ট কস্ট 100 টাকা, তাকে 500 টাকা দিয়ে দেন। আবার এটাও চাই না তার প্রোডাক্ট কস্ট 100 টাকা, তাকে 10 টাকা দিয়ে বেচতে হোক। ন্যায্য জায়গায় যেতে হবে, তাহলেই কৃষক আপনার কৃষকেই নিয়ে যাবে। এই দেশের খাদ্য কৃষকেই পূরণ করে দেবে যদি কৃষক তার ন্যায্য দামটা পায় আর কি। তো আমি যদি রফিকুল ইসলাম সাহেবের কাছে শেষবারের মতো আসি আর কি, সার্বিকভাবে আমরা যদি শেষ করতে চাই যে আপনারা এবং ওনারা একত্রে মিলে, উদ্যোক্তা এবং ধান গবেষণা ইনস্টিটিউট একত্রে মিলে এবং বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলি, মন্ত্রণালয় বলি, সকলে মিলে কোনো উদ্যোগ নিয়ে আসলে ওনাদের সমস্যাগুলো শেষ করা সম্ভব কিনা বা কিছু দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিনা, যদি সংক্ষেপে শেষ করতেন আর কি। স্ট্যালিন তার লাস্টের যে কথাগুলো বললে সকলের সাথে আমি একমত। যেমন যে গবেষণা মাঠে এবং কৃষকের মাঠের যে ফলন, যেটাকে আমরা ফলন পার্থক্য বলি, 15 থেকে 20 ভাগ ফলন পার্থক্য, এগুলো যদি মিটিগেট করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো পর্যায়ে বসতে পারবো। আর অবশ্যই কিন্তু আপনার কৃষকের যে উৎপাদন খরচের সাথে সে যদি ভালো প্রাইজে বিক্রি না করতে পারে তাহলে কিন্তু সে মানে ধান চাষে আগ্রহী হবে না। সেটাও আমার করতে হবে। আমার সবচেয়ে বড় কথা আমার উৎপাদন ঠিক রাখতে হবে। এবং এইটা যে আছে অবশ্যই আছে, কৃষি মন্ত্রণালয় কিন্তু 17টা সংস্থা, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর নিয়ে পরিচালিত, আমরা সকলেই কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে। সেটা আমরা বিভিন্ন পর্যায় থেকে কৃষকের জন্য কিভাবে তাকে আরও বেশি মানে এই কৃষক বান্ধব করা যায়, তাকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহযোগিতা, বিভিন্ন ধরনের উপকরণগত সহযোগিতা দেওয়া যায়, কিভাবে তার আরও আমরা ফ্রেন্ডলি হতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং সেই ক্ষেত্রে তাদের যে প্রযুক্তিগত জ্ঞান এবং আমাদের যে সক্ষমতা অনুসারে কিন্তু আমরা দিয়ে যাচ্ছে। এবং আমি মনে করি যে কৃষির যে অন্যান্য বাকি 16টা দপ্তর সংস্থা আছে প্রত্যেকেই করে যাচ্ছে, হয়তো কিছু সমস্যা লিমিটেশন থাকতে পারে, সামনের দিনে সেটা উত্তরণ করে আমরা একটা ভালো পর্যায়ে পৌঁছবো বলে ব্যক্তিগতভাবে আশা করি। এবং আমরা আমাদের দিক থেকে বলতে পারি আরও অধিক ফলনশীল ধানের জাত, যেমন সর্বশেষ যেটা বললো বিধান 108, এটা কিন্তু অনেক জায়গায় সারা দেশ থেকেই আমাদের কাছে রিপোর্ট এসছে। অধিকাংশ জায়গায় কিন্তু 30 মণের বিঘা প্রতি, অর্থাৎ 33%, 30 মণের অধিক কিন্তু ফলন পেয়েছে। তো সুতরাং একটা জাতের পোটেনশিয়ালিটি আছে, সেই পোটেনশিয়ালিটি আমি কীভাবে হারভেস্ট করব সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার সক্ষমতার উপর। সেটার জন্য আমরা আমাদের যে সাপোর্ট সেটা সামনের দিনে অব্যাহত আছে এবং সামনের দিনে আরও অব্যাহত রাখবো, এক্সপান্ডিং হইতে রাখবো, সেই আশাবাদ আমি ব্যক্তিগতভাবে পরিচালক গবেষণা হিসাবে করতেই পারি। এবং বাকি আশা করি যে কৃষির অন্যান্য যে দপ্তর সংস্থা আছে তারাও করবে বলে আমি করছে এবং করবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মোহাম্মদ ইফতেখারুল ইসলাম স্টালিন। আমরা আমাদের দুজন আলোচকের কাছ থেকে আজকে জানলাম একই সঙ্গে ধান গবেষণা ইনস্টিটিউট কী কাজ করছে এবং মাঠ পর্যায়ে যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিভাবে কাজ করছেন এবং তাদের সম্মিলিত উদ্যোগে কী কী কাজ হওয়া সম্ভব। একই সঙ্গে সরকারের আসলে আর কোন কোন দিকে মনোযোগী হওয়া উচিত ধান উৎপাদনে বৃদ্ধি এবং উৎপাদন আরও বাড়ানোর জন্য। আশা করি এই বিষয়গুলো সরকার সুনজরে আনবেন এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন, কৃষক আছেন, তাদের সমস্যা দূরীকরণে তারা এগিয়ে আসবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দেখা হবে আবার অন্য কোনো পর্বে।